এই দল মতের ঊর্ধ্বে উঠার ক্ষেত্রে বিএনপি এখন যারা আছেন, বিএনপি যারা করেন, তারা কি শিক্ষা নেবেন আজকের এই দল মতের ঊর্ধ্বে ওঠা যে বেগম খালেদা জিয়া, এই বেগম খালেদা জিয়া থেকে কি শিখলো, কি শিখবে সামনে? ধন্যবাদ আপনাকে। মোস্তফা কামাল ভাই চমৎকারভাবে বলছিলেন এতক্ষণ। আমি শুনতেছিলাম বিমুগ্ধ হয়ে। আসলেই আজকে গোটা জাতি শোকে মুহ্যমান। আমরা তো বটেই। আমরা রাজনীতি বেগম খালেদা জিয়াকে সামনে রেখেই আমাদের রাজনীতি শুরু। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে এবং আমাদের সামনে আমরা যখন ছাত্র রাজনীতি শুরু করি, জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি, সেই ৮০-র দশকে এরশাদের বিরুদ্ধে আন্দোলন আমরা করেছি। সেই সময়ের কথাটা শেষের দিকে তুলে ধরেছেন মোস্তফা কামাল ভাই চমৎকারভাবে। আন্দোলনটাকে কিভাবে নিয়ে যেতে হয় একটি মোমেন্টামে, সম্পূর্ণ একক কারিশমায় একজন গৃহবধূ থেকে উঠে এসে যিনি রাজনীতির মাঠে নেতৃত্ব দিলেন, তখনও তিনি কিন্তু এমপি হন নাই, তখনও তিনি বাংলাদেশের কোনো সংসদে যান নাই। তিনি আবার তিনি একেবারে গ্রামীণ গৃহবধূও ছিলেন না, তিনি সেনা প্রধানের স্ত্রীও সেনাপ্রধানের, ছিলেন। কিন্তু সেই অবস্থান থেকে হ্যাঁ রাজনীতি তো তিনি সেই ৭১-এর যদি বলেন আপনি স্বাধীনতার সেই সময়ে তাকে মুক্তিযোদ্ধা বলা হয়, কেন বলা হয়? অনেকেই এটা নিয়ে অনেক কথা বলেছেন তখন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ঘোষণা করলেন সেই স্বাধীনতার ডাক দেওয়ার পর যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, ঠিক তখন পালিয়ে পালিয়ে থাকতে হলো, বিভিন্নভাবে গা ঢাকা দিয়ে থাকতে হলো। সে অনেক লম্বা কাহিনী আমরা। এবং তখন তার ২টি সন্তান যারা নাবালক তখন, তাদেরকে নিয়ে তিনি কি সংগ্রামটাই করেছেন তখন। তো মুক্তিযোদ্ধা তিনি তো সেই ক্ষেত্রে তিনি মুক্তিযোদ্ধা। তো এখান থেকেই শুরু ওনার। পরবর্তী পর্যায়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসলেন ৭৫-এর পর, পরিবর্তনের পর একটা পর্যায়ে রাষ্ট্রের দায়িত্ব নিলেন। রাষ্ট্রটাকে একটা নিজস্ব কারিশমায় তুলে আনলেন অনন্য এক উচ্চতায়। সেখানে তো অবশ্যই একজন গৃহবধূ হিসাবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী হিসাবে রাজনীতি তো তিনি সেখানেই শিখেছেন, সেখানে দেখেছেন। সেই রাজনীতি থেকে, সেই উপলব্ধি থেকে, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে থাকার এই যে জিনিসটা সবার ক্ষেত্রে তো তা হয়ে ওঠে না। তিনি যে এখন দায়িত্ব নিলেন দলের প্রথম ভাইস চেয়ারম্যান হিসেবে, পরবর্তীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, পরবর্তীতে চেয়ারপারসন হিসেবে ৮৪-তে চেয়ারপারসন হলেন তিনি দলের। এবং এর পরবর্তী পর্যায়ে এই যে বললেন সকালে বিকালে এরশাদের মন্ত্রিসভার পরিবর্তন হচ্ছে, কে কখন যাচ্ছে, এই অবস্থায় সম্পূর্ণ একক কারিশমায় তিনি দল কেটেন। ৮৬-তে এমন একটা অবস্থান চলে আসলো, এই যে আপসহীনতা বলা হয়, সবার ক্ষেত্রে তা হয়ে ওঠে না। এটা অর্জন করতে হয়। সেটা তখন যে সাহসী ভূমিকা নিলেন আপনাদের জানা থাকার কথা, সেই রাস্তায় বেড়দক পিটুনি, নির্মম অত্যাচার তাকে করা হলো, সেই জিনিসগুলো তো এখন দৃশ্যপটের আড়ালে চলে গিয়েছে। গ্রাম থেকে গ্রামে ছুটে গিয়েছেন তিনি, সংগঠনকে গুছিয়েছেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। ৮৬-র পরবর্তী পর্যায়ে একা দাঁড়িয়ে গিয়েছেন একজন গৃহবধূ থেকে। শুধুমাত্র বিএনপি তখন এত শক্তিশালী সংগঠন ছিল না। ছাত্রদলকে আপনারা জানেন, ছাত্রদলের মধ্যে সেই যখন তরুণ থাকে তখন একটা হিম্মত থাকে, সেই ছাত্রদলের সাহসী যে ছাত্রদলের সৈনিকদেরকে নিয়ে তিনি নিজের একক প্রচেষ্টায় দলটাকে টেনে নিয়ে এসেছেন এবং সবাইকে আশ্চর্য করে। তখন ৯০-এর পরবর্তী পর্যায়ে আওয়ামী লীগ অনেকটা ক্যাবিনেট গঠন করে বসেছিল যে একটা নির্বাচন হবে, নির্বাচনের পর আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। কিন্তু ব্যক্তি কারিশমা কাকে বলে? বেগম খালেদা জিয়ার ব্যক্তি কারিশমায় সেদিন বিএনপি একটি ভঙ্গুর অবস্থা থেকে এসে বিএনপি ক্ষমতা গ্রহণ করলো, দেশ পরিচালনার দায়িত্ব নিল। এবং দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে আপনি তখনকার যে সকল মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রীগুলোর দিকে আপনি তাকান,
যদি দেখবেন সবাই যার যার অবস্থানে তখন সব মন্ত্রী আজকের মতো না, পরবর্তী পর্যায়ের মন্ত্রীদের মতো না, সবাই এক একটা অবস্থানে দ্যুতি ছড়িয়েছেন। তার ক্যাবিনেটের যারাই ছিলেন প্রত্যেকে দ্যুতি ছড়িয়েছেন। তা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি এই যে বললেন, এই যে জার্নিটা, যে একজন গৃহবধূ থেকে উঠে এসে নেতৃত্ব দিয়ে দেশনেত্রী হয়ে ওঠা, দলের নেতৃত্বকে ছাপিয়ে উঠে দেশনেত্রী হয়ে ওঠা, আজকে তার অন্তিম প্রয়াণে দেশের অভিভাবক হিসাবে তাকে গোটা জাতি তাকে আজকে বিদায় দিল, শ্রদ্ধা দিয়েছেন, শ্রদ্ধা জানালো। এটা কিন্তু একদিনে আমার প্রশ্ন ছিল মিফতা, যে এই যে দল মতের এই জিনিসটাই আসতেছে, তারাও কিভাবে উঠতে পারে? রাজনীতি শিক্ষার বিষয়ে। রাজনীতি শুধুমাত্র যে আপনি পাঠ্যপুস্তক পড়লেন আর বই পড়লেন সেখানে না, প্র্যাকটিক্যালি শিক্ষার বিষয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের শিখিয়ে গিয়েছেন, আজ থেকে না, সকল সময় কাজ কিভাবে করতে হয়, দেশের জন্য কিভাবে কাজ করতে হয়, এবং সরকারে গেলে বিরোধী দলে থাকলে কিভাবে গঠনমূলক আন্দোলন করতে হয়। বিএনপির আন্দোলন কখনো ডিস্ট্রাকটিভ ছিল না। আপনি সেই আগের আন্দোলন দেখেন, আন্দোলন করেছে বিএনপি। অনেকেই বলেন বিরোধী দল হিসেবে বিএনপি কিন্তু কার্যকর না। মানুষের মগজে ঢুকে গিয়েছিল বিরোধী দল মানেই আগুন জ্বালানো, বিরোধী দল মানেই হরতাল ডেকে আওয়ামী লীগের মতো বিধ্বংসী কার্যক্রম পরিচালনা করা। না, বিরোধী দলে গঠনমূলক অবস্থান নিয়েছে বিএনপি সেই সময়ে, এবং বিগত 17-18 বছরেও বিএনপি কিন্তু বিরোধী দলের থেকেও মনে হতো বিএনপি বোধহয় সরকারি দল, আর তখনকার সরকারি দলটাকে মনে হতো বিরোধী দল। যে ধরনের তাদের যুদ্ধংদেহী মনোভাব ছিল, সরকারে থাকলে তো একটু নমনীয় থাকতে হয়, সেটা ছিল না। তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে গোটা জাতিকে একতাবদ্ধ করার যে মন্ত্র আমাদেরকে শিখিয়েছেন, এবং 5ই আগস্ট পরবর্তী পর্যায়েও, যেটা একটু আগে মোস্তফা কামাল বলেছিলেন, তার 2-3 লাইনের যে বক্তব্য, সেই বক্তব্যতে কোনো প্রতিহিংসা নেই। রয়েছে জাতি গঠনের কথা, রয়েছে জাতিকে সামনে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার কথা। তখনকার সময় চিন্তা করেন, 5 থেকে 8 তারিখ পর্যন্ত দেশে কোনো সরকার নেই, কি বিভৎস অবস্থা হতে পারত। উন্নত বিশ্বেও যদি এই ধরনের সরকার 3 দিন সরকার না থাকে, তাহলে গোটা দেশ মেচাকার হয়ে যেতে পারত। কিন্তু আমরা তখন তারই উত্তরসূরি আমাদের নেতা তারেক রহমান, তার বক্তব্যে এবং তার কথায় আমরা উদ্বুদ্ধ হয়ে আমরা এই ট্রাকের উপর দাঁড়িয়ে নিজে মাইকিং করে আমার পুরো শহরে আমরা ঘুরেছি, প্রতিটি মন্দির থেকে প্রত্যেকটা স্থানে। শিক্ষা আমাদের, এই শিক্ষায় অবশ্যই আমরা নিয়েছি। কান্ডারি হিসেবে তারেক রহমান, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে সেই বেগম খালেদা জিয়ার কি দেখছেন? তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, বেগম খালেদা জিয়ার সন্তান, যার পিতা ছিলেন দেশের প্রেসিডেন্ট, যার মাতা ছিলেন দেশের প্রধানমন্ত্রী, এবং সেই রক্ত প্রবাহিত তার শরীরে। আপনারা দেখেছেন তারেক রহমান দেশে ফিরে প্রতিহিংসার কোনো কথা বলেছেন? অথবা 5ই আগস্টের আগেও তিনি রাজনীতিটাকে এমন একটা অবস্থায় নিয়ে গেছেন, রাষ্ট্র সংস্কারের কথা তখন চিন্তা করেছেন, এবং এখনো তিনি এসেই রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে তিনি বলেছেন, উই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান। তিনি রাষ্ট্রের কথা চিন্তা করেছেন। তো এই যে মানুষ, এই যে চিন্তাধারা, এটা প্রতিফলিত জিনগতভাবে রক্তে প্রবাহিত। আমরা আশা করতেই পারি বিগত দিনে এই তারেক রহমান সাহেব গোটা জাতিকে ঐক্যবদ্ধ থেকে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে সম্পূর্ণ প্রতিহিংসামূলক মামলা দিয়ে জেলে প্রেরণ করা হলো, তখন দলের পূর্ণ দায়িত্ব নিয়ে তারেক রহমান সাহেব দলকে এবং দলের বাইরে ফ্যাসিজম বিরোধী সকল শক্তিকে তিনি যেভাবে নেতৃত্ব দিয়েছেন, আশা করি আমরা ভবিষ্যতে তিনি সেই নেতৃত্ব। ধন্যবাদ আপনাকে। এই যারা এই গুজবগুলো করে, তার কেউ বলছেন বট বাহিনী, কেউ বলছেন বিপক্ষের বা কেউ, এইসব গুজব যারা করে, যারা ছাড়ে, তাদের মন মানসিকতা নেমে ছোট্ট করে একটু বলতেন। এখানে মিথ্যা ভাই যেটা বললেন শিক্ষার বিষয়, এখানে চর্চার বিষয়ও আছে,
পরিণতি ভাবার বিষয়ও আছে। যারা এগুলো করছেন তাদের সামনে তো উদাহরণ স্পষ্ট দুটা, যে গুজব রটালে গজব কিভাবে নামে। এই গজব কিন্তু 5 আগস্ট একটা, এই গজবের পেছনে গুজবও ছিল। পরিণতি, এই ধরনের গুজব চর্চা করলে, প্রকারান্তরে কাউকে তাচ্ছিল্য করলে পরিণতি কি হয়, ওটার উদাহরণ তো 5 আগস্টে আছে। এখানে অনিবার্যভাবে এগুলো আজকে বলতে চাচ্ছিলাম না, কিন্তু অনিবার্যভাবে চলে আসে। বয়স তো 80, মরে 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 না কেন, কথা তো মিছা না। আবার যিনি বলছেন তিনিও তো দায়িত্বশীল জায়গা থেকে বলছেন। এগুলোর পরিণতি কি হয়, মানুষের ঘৃণা কোন জায়গায় যায় এসব কথায়। জিয়াউর রহমান 400 টাকা বেতনের মেজর, এগুলো কিন্তু গুজব না, রাষ্ট্রের বড় জায়গা থেকে এসেছে কথা। পাকিস্তানের চর, পাকিস্তানের চর। খালেদা জিয়া মেট্রিক পাস, এই জন্যই তিনি দেশে মেট্রিক পদ্ধতি চালু করেছিলেন। ওনার বাথরুমে মদের বোতলও পাওয়া যায়। অর্থাৎ একজনকে হীন, নগণ্য, জঘন্য করার হেন প্রচেষ্টা নাই যেটা না হয়েছে, সেটা কিন্তু আবার হয়েছে রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে। আর এখন যে বাহিনী আপনি বলছেন, এদের তো কোনো CSRS ঠিকভাবে নাই। তো কী পরিণতি হয় এগুলো করলে, তারা এখান থেকে শিক্ষা নিতে পারেন। আর যদি মনে করেন যে না আমাদের কিছু হবে না, তাহলে ওই পথে আগান, ঠিকঠাকভাবে আগান। মাঝে মধ্যে মায়া কান্না করবেন, মাঝে মধ্যে আবার একটু বিবৃতি দিবেন, মাঝে মধ্যে আবার বলবেন যা করছি তো ঠিকই করছি, চান্স পাইলে তো আরও করবো, চট করে শুরু করে দেব, হুট করে চলে আসবো আবার। এগুলো করতে থাকেন, তাহলে একদম মনোযোগ দিয়ে করেন। যদি পরিণতির আরও অবশিষ্ট থাকে তাহলে ওটা ভুগবেন নিশ্চিত। এটা জানতে বা বুঝতে কোনো মন্ত্র জানা লাগে না। এখানে যেটা বলছিলাম, শৃঙ্খলার একটা বিষয়, শিক্ষার একটা বিষয় আছে এখানে। তো শৃঙ্খলা দেখেন, বেগম জিয়া তার গোটা রাজনীতিতে কখনো শৃঙ্খলা লঙ্ঘন করেননি। একটি ঘটনা তো সারা বিশ্বের জন্য দৃষ্টান্ত। ওনাকে যেদিন কারাগারে নেওয়া হয়, ওদিন বিএনপির কোনো কোনো অংশের উদ্দেশ্য ছিল বা কারো কারো ঘোষণা ছিল যে দেশটা তামা তামা করে দেবে, কিন্তু উনি একটা দৃষ্টান্ত তৈরি করলেন। হাঁটতে হাঁটতে কারাগারে গেলেন, নেতাকর্মীরা তাকে এগিয়ে দিয়ে আসলো। এটা কিন্তু এক দৃষ্টান্ত, শৃঙ্খলার দৃষ্টান্ত। যিনি এই শৃঙ্খলার অভ্যস্ত, তার ভাগ্যে আবার কি জুটেছে দেখেন। আজকে জানাজার আগে গতকাল পর্যন্ত নানা মহলে একটা উৎকণ্ঠা ছিল যে বিপুল জমায়েত হবে সত্য, কিন্তু এটা সামলাবে কিভাবে। আপনি খেয়াল করেছেন কি শৃঙ্খলা কাকে বলে? অর্থাৎ আল্লাহ তার ভাগ্যে জানাজায়ও শৃঙ্খলা রেখে দিয়েছেন। কি চমৎকার শৃঙ্খলার ব্যবস্থা। ধরেন সেনাবাহিনী ফ্রন্টলাইনে ছিল, তারা অভ্যস্ত শৃঙ্খলিত বাহিনী, তারা বুঝলাম যে তারা শৃঙ্খলা রক্ষা করেছে। বিএনপিতে তো অনেক আবেগী কর্মী ছিল, ভুলেও কি ইচ্ছে করলে কেউ না কেউ একটা ঘটনা ঘটিয়ে ফেলতে পারত, বা হাউমাউ কেঁদে কেটে শৃঙ্খলা নষ্ট করতে পারত। কিন্তু আমি দিনভর যতক্ষণ সংবাদটা, ঘটনাগুলো খেয়াল করেছি, শৃঙ্খলা কাকে বলে, শৃঙ্খলা কাকে বলে, এই জায়গা থেকে গোটা জাতির জন্য তো মেসেজ আছে। আর বিএনপির জন্য কিন্তু যত না মেসেজ, তার চেয়ে দায়িত্ব বেশি। দায়িত্ব বেশি এই কারণে, এটা রক্তের উত্তরাধিকার। আর মিথ্যাবাদীদের মতো যারা নেতা আছেন, তাদের জন্য রাজনীতির উত্তরাধিকার। এই পর্যন্ত বাংলাদেশকে মোটা দাগে 2 বার খাদ থেকে তোলার কৃতিত্ব কিন্তু বিএনপির। একটা হচ্ছে 73, 74, 75-এর অরাজকতা, তার ঘটনা, নানা ঘটনার পর যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন, ওই 400 টাকার মেজর ভদ্রলোক, দেখা গেল বাঘা বাঘা নেতাদের নানান অঘটন, নানান দুষ্টামি ম্যাজিকের মতো দমন করে দিলেন। কিন্তু বল প্রয়োগ না, কিন্তু গোটাটাই কৌশলে, অথচ তিনি রাজনীতিক না। দেখা গেল গোটা দেশটাকে খাত থেকে তুলে আনলো। এটি ইতিহাসবিদরা আজও বিশ্লেষণ করে কুলাতে পারেন না যে মাত্র 3.5 বছরে দেশটাকে এইভাবে খাত থেকে তুলে আনলেন। মানুষকে ঐক্যবদ্ধ করে। আবার দ্বিতীয় খাদের কথা একটু না বললেই নয়, এরশাদের 9 বছরের স্বৈরাচারের দুঃশাসনে আমাদের প্রতিষ্ঠান কিন্তু তছনছ হয়ে গেছে। 91 নির্বাচনে বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসতেন, তো তিনি তো নতুন, কখনো তো রাষ্ট্র ক্ষমতা এনজয় করেননি বা পরিচালনা করেননি। দেখা গেল আবারও ঠিকই তিনি দেশটাকে খাত থেকে তুললেন। তো 2 বার যখন দেশকে খাত থেকে তোলার এই কৃতিত্ব বিএনপির, এখন যারা বিএনপির নেতাকর্মী আছেন, ইনক্লুডিং তারেক রহমান সাহেব, তার জন্য কিন্তু এটা দায়িত্ব, দায় এবং দায়িত্ব। দেশকে আবারও খাদ্যের কিনার থেকে নয়, খাত থেকে তুলতে হবে। চ্যালেঞ্জও, সেই চ্যালেঞ্জ তাকে জিততেই হবে। পারেনি বা জয় হতে পারেনি, চেষ্টা করেছিলাম, সেটা বলার কিন্তু সুযোগ নাই। উত্তরাধিকারও রক্ষা করতে হবে,
আবার তিনি কমিটেডও, তিনি বলেছেন তার প্ল্যান আছে এই বিষয়ে। অতএব বিএনপি কিন্তু এক খুব খুশিতে থাকার মতো অবস্থায়ও নেই। যেটা দায়িত্ব। তারেক রহমান সাহেব আগেও বলেছেন যে সামনে কঠিন চ্যালেঞ্জ আসছে, ওই চ্যালেঞ্জের অংশটুকু তো এই ঘটনা দিয়েও নিতে পারেন। জি।